হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। এখন শুরু করব 3 নম্বর ক্লাস আজকের। তোমরা থার্ড সেমিস্টারের 3 নম্বর ক্লাস এটি আমার, ঠিক আছে? এর আগে 2টি ক্লাস আমি করিয়েছি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর একটু স্কিপ করবে না, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো, শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। দেখো কী বলছে, ঠান্ডা লড়াই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তাত্ত্বিক সংজ্ঞাসমূহ। বার্নেট, রাষ্ট্রবিজ্ঞানী বার্নেটের মতে ঠান্ডা লড়াই হলো গরম শান্তি বা হট পিস। এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে ঠান্ডা লড়াইকে গরম শান্তি বা হট পিস বলেছেন কোন রাষ্ট্রবিজ্ঞানী? না, উত্তর হয়ে যাবে কিন্তু বার্নেট। প্রত্যেকটা তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন আকারে ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা 40 নম্বর এমসিকিউ 40-40 পেতে গেলে কিন্তু টেক্সট বইটা ধরে ধরে পড়তে হবে, আর যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নাও। দেখো, তারপর ফ্রিডম্যান, রাষ্ট্রবিজ্ঞানী ফ্রিডম্যান মনে করেন ঠান্ডা লড়াই হলো এমন এক পরিস্থিতি যেখানে যুদ্ধ না হওয়া সত্ত্বেও যুদ্ধের সমস্ত প্রস্তুতি অব্যাহত থাকে। তবে তিনি ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধের প্রয়োজনীয় স্তর হিসেবে বিবেচনা না করলেও এই পরিস্থিতিকে তিনি যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিন্তার পক্ষপাতী ছিলেন। তাহলে এখান থেকে যে প্রশ্নটা হবে যে ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করে পক্ষপাতীকে বা কে করেছেন, সেটা উত্তর কিন্তু এই ফ্রিডম্যান। এটা তোমরা খাতায় নোট করে নাও। এবার আসে জোসেফ ফ্র্যাঙ্কেল, রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ ফ্র্যাঙ্কেল ঠান্ডা লড়াই বলতে গণতান্ত্রিক সাম্যবাদী মতাদর্শের প্রবক্তা, যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের বিরোধের সঙ্গে সম্পর্ক সকল ঘটনাকে বুঝিয়েছেন। তার মতে এরূপ অবস্থাকে কখনোই সম্পূর্ণভাবে যুদ্ধ বা সম্পূর্ণভাবে শান্তি বলে দাবি করা যায় না। তাহলে কোন রাষ্ট্রবিজ্ঞানী ঠান্ডা লড়াইকে সম্পূর্ণভাবে যুদ্ধ বা সম্পূর্ণভাবে শান্তি বলে দাবি করা যায় না বলে মনে করেন? না, উত্তর হয়ে যাবে জোসেফ ফ্রাঙ্কেল, এই রাষ্ট্রবিজ্ঞানী। আবার শুধুমাত্র পারস্পরিক সমঝোতা বা বল প্রয়োগের ভিত্তিতে এই সমস্যা সমাধান করাও সম্ভব নয়। জোসেফ ফ্রাঙ্কেলের মূলত 16শ ও 17শ শতাব্দীতে ইউরোপের ধর্মীয় বিরোধের সঙ্গে বিংশ শতাব্দীতে সংগঠিত মতাদর্শের বিরুদ্ধে তুলনামূলক আলোচনা করেছেন। এবার দেখো ওয়াল্টার রেমন্ড তাঁর ডিকশনারি অফ পলিটিক্স গ্রন্থে মন্তব্যটি করেন যে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ডিকশনারি অফ পলিটিক্স গ্রন্থটি কার লেখা? না, ওয়াল্টার রেমন্ডের লেখা। গ্রন্থে মন্তব্য করেছে ঠান্ডা লড়াই হলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বের একটি পরিস্থিতি। এই পরিস্থিতিতে যুযুধার উভয় পক্ষেই প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত না হয়ে অত্যন্ত উত্তেজনা ও বিদ্বেষপূর্ণ বিরোধিতার পরিবেশের মধ্যে তাদের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। এবার পিটার ক্যালভোকেরেসি, ঠিক আছে, পিটার ক্যালভোকেরেসি ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থে, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ওয়ার্ল্ড পলিটিক্স এই গ্রন্থটি কার লেখা? না, ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটির লেখা কিন্তু পিটার ক্যালভোকেরেসির লেখা এই ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটি, ঠিক আছে? এটাও তোমরা খাতায় লিখে নাও। গ্রন্থে ঠান্ডা যুদ্ধকে বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুই অপ্রতিহত বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যেকার দ্বন্দ্ব বা সংঘাত বলে চিহ্নিত করেছেন। যদিও তার মতে এই যুদ্ধ আধুনিককালে ঘটে যাওয়া সাধারণ কোনো যুদ্ধের সমার্থক নয়। এবার হবসবম কী বলছেন? দ্য এজ অফ এক্সট্রিমস গ্রন্থে, তাহলে দ্য এজ অফ এক্সট্রিমস গ্রন্থটি কার লেখা? না, হবসবমের লেখা। গ্রন্থে বলেছেন ঠান্ডা লড়াই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকে উদ্ভূত দুই মহাশক্তির মধ্যেকার নিরবিচ্ছিন্ন সংঘাত, ঠিক আছে? ইংরেজি নামের পড়লাম না, এটা খুব একটা গুরুত্বপূর্ণ। এবারে আছে দেখো রাধারমন চক্রবর্তী, ঠান্ডা লড়াই প্রসঙ্গে অধ্যাপক রাধারমন চক্রবর্তী মন্তব্য করছেন, এই হলো এক চূড়ান্ত উত্তেজনাময় পরিস্থিতি যা মহাশক্তিধর দুই বিপরীতধর্মী রাষ্ট্র ব্যবস্থা পুঁজিবাদী ও সমাজতন্ত্রের মধ্যে যুগবদ্ধ আদর্শ ও ক্ষমতার সংঘাতকে বিপজ্জনক সীমায় নিয়ে যেতে উদ্যত হয়েছিল। এবার গ্রহণযোগ্য সংজ্ঞা দেখো, উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে ঠান্ডা লড়াই সার্বজনীন ও গ্রহণযোগ্য সংজ্ঞা হিসেবে বলা যায়। ঠান্ডা লড়াই হলো পশ্চিমী শক্তি জোটের সঙ্গে পূর্বের সোভিয়েত জোটের এমন এক তীব্র প্রতিযোগিতামূলক অবস্থা যা অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক এবং সর্বোপরি মতাদর্শগত বিরোধের ও সংঘর্ষের সম্ভাবনা সৃষ্টি করলেও বিবাদমান উভয় পক্ষকে প্রত্যক্ষভাবে পারস্পরিক যুদ্ধে লিপ্ত হওয়া থেকে বিরত রাখে। তো স্টুডেন্টস, এই পর্যন্ত আমি শেষ করছি থার্ড ক্লাস রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের এই ক্লাসটি তোমাদের এই পর্যন্ত রাখলাম, অর্থাৎ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ক্লাস এই থার্ড ক্লাস এই পর্যন্ত শেষ করলাম। অবশ্যই আমি যেগুলো তলায় দাগ দিয়ে দিয়েছি সেগুলো তোমরা খাতায় লিখে নাও, অবশ্যই তোমরা খাতায় নোট করে নাও। আমি আশা করি এখান থেকে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন অবশ্যই এমসিকিউ আকারে পাবে, কারণ 40-40 কিন্তু তোমাদের এমসিকিউ আকারে পেতেই হবে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।